আজকে আমরা আলোচনা করব পাল বংশ নিয়ে 750 থেকে 1161 পর্যন্ত এই পাল বংশের রাজত্ব ছিল। সংক্ষিপ্ত আলোচনা আমরা করি যে এখানে দেওয়া আছে যে দীর্ঘদিনের অরাজকতা বাংলা যখন কোনো যোগ্য শাসক ছিল না তখন পরবর্তীতে যে পালদের সূচনা হয়। এর ফলে গোপাল নামে এক ব্যক্তি ছিল যে রাজপদে নির্বাচিত হলেন। তিনি 750 থেকে 781 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। অর্থাৎ বাংলায় এবং দেখা গেছে যে কোনো স্বাধীন রাজা তখন ছিল না। শশাঙ্কের মৃত্যুর পর তখন দেখা যায় যে একটা বিশৃঙ্খলা লেগেছিল। তখন মাৎস্যনীয় বলা হয়েছে যে 7ম থেকে 8ম শতকে এই মাৎস্যনীয় থেকে পরবর্তীতে যে পালদের সূচনা হয়। তো প্রথমে কিন্তু গোপাল নামে একজন ব্যক্তি তিনি কিন্তু এই যে পাল বংশ প্রতিষ্ঠা করেন। ধর্মপাল গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলা সিংহাসন আরোহণ করেন। বাংলা এবং বিহারে তার ব্যাপক বিস্তার ছিল এবং তিনি প্রায় 40 বছর রাজত্ব করেছিলেন। তাই বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে ধর্মপাল কত বছর রাজত্ব করেছিলেন। তিনি কিন্তু পিতার মতো আবার বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তো পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ সার্বভৌম উপাধি, পরমেশ্বর, পরম ভট্টারক উপাধি তিনি গ্রহণ করেছিলেন। একমাত্র তিনি ছিলেন অনেক বড় একজন রাজা ছিলেন যে পাল বংশের মধ্যে। সেটা এখানে বলা হয়েছে যে নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র নবম শতক থেকে 12 শতক পর্যন্ত একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র পরিচিতি লাভ করেছিল। তিনি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে ধর্মপাল। তারপর হচ্ছে দেবপাল। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। উত্তর ভারতের বিশাল অঞ্চল তার অধিকার ছিল। উড়িষ্যা কামরূপের উপরও তিনি আধিপত্য বিস্তার করেছিলেন। মোট কথা তার সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তারপর হচ্ছে রামপাল। পাল বংশের সর্বশেষ সফল রাজা ছিল রামপাল ছিল। তিনি মালদের কাছাকাছি রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে রামাবতী রাজধানী পাল বংশেরই, সেটা রামপাল প্রতিষ্ঠা করেছিলেন। পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন মদন পাল। তাহলে বিভিন্ন পরীক্ষা আসতে পারে সর্বশেষ সফল শাসক ছিল রামপাল, কিন্তু নর্মালি যেটা সব শেষ রাজা সেটা হচ্ছে আপনার পাল বংশের সর্বশেষ রাজা ছিল মদন পাল ছিল। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দিই যে সবচেয়ে বেশি সময় বাংলা শাসন করেছেন পাল বংশ, প্রায় 400 বছর শাসন করেছেন। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল। ধর্মপাল ছিলেন নওগাঁর, সোমপুর, পাহাড়পুর বিহার এবং বিহারের বিক্রমপুর মহাবিহারের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল, তিনি সোমপুর, পাহাড়পুর, বিক্রমপুরে যে বিহার আছে সেগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় মহিপালের শাসনামলে বরেন্দ্র অঞ্চলে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্য। এটা এখানে দেওয়া আছে যে একটা কৈবর্ত বিদ্রোহ ছিল। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্য নামে একজন ব্যক্তি ছিল, তিনি সেই নেতা ছিলেন। তো এখানে দেওয়া আছে এই হলো এখানে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে এই সম্পর্কে। তো আমরা এখানে যদি দেখি যে সেটা হচ্ছে যে দেববংশ সম্পর্কে আমরা আলোচনা করব। যে দেববংশের সম্পর্কে সেটা হচ্ছে যে দেববংশ লেখা আছে যেখানে খড়গ বংশের শাসনের পর একই অঞ্চলে 8ম শতকের শুরুতে দেববংশের উত্থান ঘটে। কুমিল্লা দেবপর্বতের রাজধানী প্রতিষ্ঠিত হয়েছিল দেববংশের। এদের রাজারাই ছিল বৌদ্ধ ধর্মের ছিল। দেবপর্বত ছিল কুমিল্লার নিকট ময়নামতি অঞ্চল ছিল। দেবদের রাজত্ব বিস্তার হয়েছিল সমতল অঞ্চলে। আনন্দ বিহার নামক বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছেন রাজা আনন্দদেব। দেববংশের কৃতিত্বের মধ্যে রয়েছে শালবন বিহার, বোজো বিহার, ইটাকোলা মুরা ও রূপবান মুরা। তাহলে এ হলো তাদের কৃতিত্ব বা কীর্তির নিদর্শন আছে যে কী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই দেববংশের রাজারা শালবন বিহার প্রতিষ্ঠা করেছিল, বোজবিহার, ইটাকোলা মুরা এবং রূপবান মুরা এরা প্রতিষ্ঠা করেছিল। চন্দ্রগুপ্ত নিয়ে আলোচনা করছে যে দক্ষিণ পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। তারপর দেখা এখানে কান্তিদেবের গড়া রাজ্যের পতন হয়ে চন্দ্রবংশের হাতে লালমাই পাহাড় ছিল। চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল। চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল শ্রীচন্দ্র। তিনি মুন্সিগঞ্জে বিক্রমপুরের রাজধানী গড়ে তুলেছিলেন। তাহলে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল শ্রীচন্দ্র ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি গোপাল। দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র। রামপালের জীবনী গ্রন্থ নাম হচ্ছে রামচরিতম। মাৎস্যনে আমরা জানি অরাজকতাপূর্ণ একটা অবস্থাকে বলা হয় যে বিশৃঙ্খলাপূর্ণ একটা অবস্থা। মাৎস্যনের সময়কাল ছিল 7ম থেকে 8ম শতক, সেটা বলা হয় 650 থেকে 750, 100 বছর। রামচরিত রচিতা সন্ধ্যাকর নন্দী। এদিকে আমরা খেয়াল করলে দেখা যায় যে দেয়া আছে যে সেন বংশ নিয়ে আলোচনা করা আছে। যে সেন বংশ দেয়া আছে যে সংক্ষিপ্ত আলোচনা সেন বংশের যে পাল বংশের পতনের পর 12 শতকে দ্বিতীয় ভাগে বাংলাদেশে সেন রাজবংশের যাত্রা শুরু হয়। ধারণা করা হয় তারা ছিল বহিরাগত, তারা ছিল ব্রহ্মক্ষত্রিয় ছিল। বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন হলেও সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় হেমন্ত সেনকে। এখানে বাংলা সেন বংশের কিন্তু প্রতিষ্ঠাতা সামন্ত সেন। তাহলে বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে, সেটা হচ্ছে সামন্ত সেন, কিন্তু রাজা কিন্তু ছিল হেমন্ত সেন। কারণ সামন্ত সেন তিনি রাজা ছিলেন না, তার ছেলে হেমন্ত সেন তিনি রাজা হয়েছিলেন। তারপর দেশে বিজয় সেন, যে হেমন্ত সেনের মৃত্যুর পর বিজয় সেন সিংহাসনে আরোহণ করেছিলেন। তা সুদীর্ঘ রাজত্বকালে সেন বংশের প্রতিষ্ঠা হয়েছিল, সেটা দেয়া আছে। শৈব ধর্ম হিন্দু ধর্মের একটি শাখা দেয়া আছে।
বল্লাল সেন দেয়া আছে যে বিজয় সেনের পর সিংহাসন আরোহণ করেছিলেন তার পুত্র বল্লাল সেন, তিনি সিংহাসন আরোহণ করেছেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন, তিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুইটা বই লিখেছিলেন। তিনি রামপালের নতুন রাজধানী স্থাপন করেন। তার রাজত্বকালে ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। তিনি ডাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা। তাহলে পরীক্ষা আসতে পারে যে ডাকেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে বল্লাল সেন। তারপর আছে লক্ষণ সেন দেওয়া আছে, যে আমরা যেন লক্ষণ সেন দেওয়া আছে যে বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন প্রায় 60 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি প্রাগজ্যোতিষী, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি অঞ্চল তার সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন। তো প্রসিদ্ধ পণ্ডিত হলায়ুদ মিশ্র তার প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে আসতে পারে যে লক্ষণ সেনের প্রধানমন্ত্রী কে ছিল, হলায়ুদ মিশ্র ছিল। মুসলিম ঐতিহাসিক মিনহাজি সিরাজ লক্ষণ সেনের দানশীলতা ও অন্যান্য গুণাবলী প্রশংসা করেছেন। সেটা আছে 13 শতকের প্রথম দিকে আমরা জানি বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন। বৃদ্ধ লক্ষণ সেন তখন কোনো উপায় না পেয়ে তখন তিনি মুন্সিগঞ্জ বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন। উত্তর উত্তর পশ্চিম বাংলায় বখতিয়ার খিলজি খুব সহজে অধিকার করে নেন। লক্ষণাবতীকে গৌড় কেন্দ্র করে বাংলা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তবে লক্ষণ সেনের তারপর তার দুই পুত্র ছিল বিশ্বরূপ সেন এবং কেশব সেন, আরও কিছু সময় বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশে শাসন করেছিলেন। তো আমরা এদিকে গুরুত্বপূর্ণ তথ্য দেখলে যে পাল বংশের পতনের পর পূর্ব বাংলায় রাজ্য স্থাপন করেছিল। আমরা জানি যে ভারতের কর্ণাটক থেকে আগত সেন বংশ যারা, পাল বংশ পরে সেন বংশ যারা, তারা এই বাংলায় শাসন করেছে। পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি বিজয় সেনের ছিল। বাংলার শেষ হিন্দু রাজা ছিল আমরা লক্ষণ সেন আমরা জানি। তবে সেন বংশের শেষ শাসনকর্তা ছিল কেশব সেন। বাংলায় কিন্তু শেষ হিন্দু রাজা ছিল লক্ষণ সেন, ঠিক আছে। তবে সেন বংশের যদি আমরা সর্বশেষ রাজা বলি, শাসনকর্তা বলি, তাহলে সেটা হচ্ছে যে লক্ষণ সেনের যে ছেলে ছিল দুইজন, এর মধ্যে একজন ছিল কেশব সেন, সে ছিল শেষ শাসনকর্তা। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে গৌড়েশ্বর উপাধি ছিল কার। সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঐতর আরণ্যক নামক গ্রন্থে। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। ফাইয়ান কোন যুগে বাংলাদেশে আসেন, সেটা ছিল গুপ্ত যুগে। কিতাবুল রেহালা গ্রন্থটি ইবনে বতুতা লিখেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 5ম শতকে। তো এক নজরে প্রাচীন বাংলার রাজধানী যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে দেয়া আছে যে মৌর্যর প্রতিষ্ঠা করেছে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক, রাজধানী ছিল পাটলিপুত্র, সর্বশেষ রাজা ছিল বৃহদ্রথ। তো গুপ্ত বংশ যদি আমরা দেখি, গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিল প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত, রাজধানী ছিল পাটলিপুত্র এবং সর্বশেষ রাজা ছিল বিষ্ণুগুপ্ত বা ভানুগুপ্ত। পাল বংশের প্রথম প্রতিষ্ঠাতা ছিল গোপাল, শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল, রাজধানী ছিল পাহাড়পুর বা সোমপুর, সর্বশেষ রাজা ছিল মদন পাল। সেন বংশ প্রতিষ্ঠা করেছিল সামন্ত সেন, শ্রেষ্ঠ রাজা ছিল বিজয় সেন, রাজধানী ছিল নবদ্বীপ বা নদিয়া, আর সর্বশেষ রাজা ছিল কেশব সেন। তো বাংলায় আগমনকারী পর্যটক, বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক বাংলাদেশে আগমন করেছে, সেটা আমরা এখান থেকে যে মেগাস্তিনিস গ্রিস থেকে এসেছিল, বাংলায় 302 খ্রিস্টপূর্বে এসেছিল, তখন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ছিল। ফাইয়ান চীন থেকে এসেছিল 399 খ্রিস্টাব্দে, আসছিল ভারতে, আর বাংলায় আসছিল 411 খ্রিস্টাব্দে। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে এসেছিলেন। ইউএন সাং চীন থেকে এসেছিলেন, ভারতে আসছিলেন 629 খ্রিস্টাব্দে, আর বাংলাদেশে আসছে 638 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের শাসন আমলে। ইবনে বতুতা তিনি মরক্কো থেকে আসছিলেন ভারতে 1333 খ্রিস্টাব্দে, বাংলায় আসছে 1346 খ্রিস্টাব্দে, আর তিনি যার সময় আসছিল দিল্লি, তখন শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক, তার শাসন ছিল দিল্লিতে, আর বাংলায় তখন শাসক ছিল ফখরুদ্দিন মুবারক শাহ। মা ওয়ান চীন থেকে এসেছিলেন 1405 খ্রিস্টাব্দে, ভারতে আসছে 1406 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন বাংলায়, তখন বাংলা ছিল গিয়াসউদ্দিন আজম শাহের আমল ছিল। তো বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে ইবনে বতুতা কোন দেশ থেকে এসেছিলেন, সেটা হচ্ছে মরক্কো থেকে। পরীক্ষা আসতে পারে ইবনে বতুতা ভারতে এসেছিলেন কত খ্রিস্টাব্দে, 1333 খ্রিস্টাব্দে। পরীক্ষা আসতে পারে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন কত খ্রিস্টাব্দে, 1346 সালে। পরীক্ষা আসতে পারে যে ইবনে বতুতা যখন ভারতে আসছিলেন তখন দিল্লির শাসন কে ছিল, আমরা জানি মোহাম্মদ বিন তুগলক। পরীক্ষা আসতে পারে যে মরক্কোর যে পর্যটক ইবনে বতুতা তিনি যখন বাংলায় এসেছিলেন তখন বাংলার শাসক কে ছিলেন, আমরা জানি ফখরুদ্দিন মুবারক শাহ ছিল। এখন আমরা কতিপয় কিছু বইয়ের নাম আমরা জানবো। এখানে লেখা অর্থশাস্ত্র, সেটা লিখেছিল কৌটিল্য, আর গ্রন্থটা আমরা জানি শাহনামা, আর পরবর্তীতে লিখেছিল, আচ্ছা দুই দিক থেকে দিচ্ছে, তাহলে আমরা একদিক থেকে আলোচনা করি। এখানে লেখা আছে যে অর্থশাস্ত্র লিখেছে কৌটিল্য, কিতাবুল হিন্দ লিখেছে আল বেরুনি, বাবরনামা বা তুজুকি বাবর লিখেছে বাবর নিজেই লিখেছে, দান সাগর অদ্ভুত সাগর রাজা বল্লাল সেন লিখেছে, মেঘদূত
অবিজ্ঞান শকুন্তলম সেটা কালিদাস লিখেছে, কিতাবুল রেহালা সেটা ইবনে বতুতা লিখেছে, হর্ষচরিত্র বানুভট্ট লিখেছে, রামচরিততম এই বইটা সন্ধ্যাকর নন্দী লিখেছে। আর এদিকে আরও দেওয়া আছে শাহনামা বইটা লিখেছে ফেরদৌসি, বেদ মুনি ঋষিগণ লিখেছে, মহাভারত বেদব্যাস লিখেছে, রামায়ণ বাল্মীকি লিখেছে, বিদ্যাসুন্দর শ্রীধর লিখেছে, মহাভাষ্য পতঞ্জলি লিখেছে, কামসূত্র বাদশায়ন লিখেছে, ইন্ডিকা মেগাস্থিনিস লিখেছেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি আমরা জানি প্রতিষ্ঠা যদি সামন্ত সেন, আমরা দেখি প্রথম রাজা ছিল হেমন্ত সেন, বর্ণপ্রথার প্রচলন করেন সেনরা, কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন, সর্বশ্রেষ্ঠ রাজা ছিল বিজয় সেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল বিজয় সেন। বর্ণপ্রথা যেটা প্রচলন সেটা সেনরা প্রথম বর্ণপ্রথার প্রচলন শুরু করেছিল। তো আমরা এদিকে যদি খেয়াল করে দেখি বিগত সালে প্রশ্ন যদি দেখি বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসছে, এদিকে আমরা যদি খেয়াল করি পিএসসি পরীক্ষা আসছে, সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষা, এদিকে আমরা যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আসছে যে কোনটি প্রাচীনতম, দেয়া আছে যে মহাস্থানগড় যে ব্রাহ্মী লিপি সেটা বাংলার প্রাচীন নগর, কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল কোথায়, আমরা জানি মুর্শিদাবাদে। অর্থশাস্ত্রের যে অবদানের জন্য কে বিখ্যাত, আমরা জানি কৌটিল্য। এগুলো আমরা দেখে নিব যে পাটলিপুত্র রাজধানী কোথায় ছিল, আমরা জানি যে গুপ্তদের ছিল, রাজধানী ছিল গুপ্তদের। আর এখানে ডি নাম্বার লেখা আছে যে মৌর্যদের, কারণ আমরা জানি পাটলিপুত্র মৌর্যদেরও রাজধানী ছিল, গুপ্তদেরও রাজধানী ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করে দেখি, অথবা আমরা যদি এদিকে খেয়াল করে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে যে বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন, সেটা হচ্ছে আমরা জানি যে বল্লাল সেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, গুচ্ছতে আসছে, মেডিকেল এবং ডেন্টালে আসছে। তো এ হলো বাংলার প্রাচীন জনপদে রাজাদের জীবন গ্রন্থ, জীবনী কাহিনী, যে তারা কি কি করছে, তাদের রাজত্বে রাজধানী কোথায় ছিল, প্রতিষ্ঠা কে কোন বংশ প্রতিষ্ঠা করে, এই হলো মূল বিষয়টা। তো বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে আসে, তো বেশিরভাগ এগুলো আসে কারণ এগুলো হচ্ছে বাংলার ইতিহাস, পুরাতন ইতিহাস। তো এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তো আমাদের পরবর্তীতে ভিডিওতে আমরা মধ্যযুগে নিয়ে আলোচনা করব। তো এই মধ্যযুগে উপমহাদেশে বাংলা রাজধানী নিয়ে আমরা আলোচনা করব। এই হলো আজকের মূল ভিডিও।